আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। এক্সাম হল সিচুয়েশন হ্যান্ডেল করাটা অনেক বেশি জরুরি। হ্যাঁ, যে তুমি যদি সারা বছর অনেক পড়াশোনাও করে আসো বাট এক্সাম হলে বেস্ট আউটপুট না দিয়ে আসতে পারো তাহলে চান্স মিস হয়ে যেতে পারে। এই জন্য এক্সাম হল সিচুয়েশনটা মানে এক্সাম হলে বেস্ট আউটপুট নিয়ে আসার জন্য কতগুলো স্ট্র্যাটেজি আছে সেগুলো ফলো করা অনেক বেশি জরুরি। মানে আগে থেকে অনেক ভাবতে হয় এটা নিয়ে, ঠিক আছে? তো এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। আমি সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেভাবে এক্সাম হলটা আমি ফেস করছিলাম ওইটা নিয়ে একটু বলবো। এটা নিয়ে আমার আসলে ফার্স্ট টাইমে যখন চান্স মিস হয় তখন সেকেন্ড টাইমে এটা একটা মেইন ব্যাপার চলে আসছিলো যে এক্সাম হলে যেন কোনো ভুল না হয়, এইটার জন্য যা যা করণীয় সব করতে আমি রাজি আছি। তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি, বেশি দেরি করব না। আমাদের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনেক বেশি পিছিয়ে যাচ্ছিল বারবার করোনার সময়টাতে। এই জন্যে করোনাকালীন প্রায় 1.5 বছরের মতো পরীক্ষা পিছিয়ে গেছিলো, 1-1.5 বছর পিছিয়ে গেছিলো, সব কিছুই তো পিছিয়ে গেছিলো। তো ওই টাইমটাতে হঠাৎ করে ডেট চলে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা 10 তারিখে, 10 নভেম্বর 2021। তো সেই সময়ে ডি ইউনিটের পরীক্ষা 9 তারিখে হয়ে যায়, কিন্তু এ ইউনিটের পরীক্ষাটা আবার পিছিয়ে যায় হরতালের কারণে, 10 দিন পিছিয়ে যায়। তো আমি একটু বলে রাখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আমি সেকেন্ড টাইমে যখন ডি ইউনিটে পরীক্ষা দিলাম তখন ডি ইউনিটের জন্য আমি অনেক বেশি পড়ছিলাম, ঠিক আছে? বায়োলজি অনেক বেশি পড়ছিলাম। যাবি ডি ইউনিটের অ্যানালাইসিস নোটও তৈরি করছিলাম কোশ্চেন সলভ করে। তো যাই হোক, ডি ইউনিটের জন্য অনেক চেষ্টা করছিলাম, বাট আমার মেইন টার্গেট ছিল এ ইউনিট। হ্যাঁ, ডি ইউনিটের জন্য কেন পড়ছিলাম, কারণ জিএসটিতে যেহেতু বায়োলজি দেখাইতে হইতো, এই জন্য বায়োলজি বায়োলজি ভালো করে পড়ার জন্য আমি হচ্ছে যাবি ডি ইউনিটের প্রিপারেশন ভালোভাবে নিয়েছিলাম, বাট সামহাও চান্সটা মিস হয়ে গেছিলো। তো যখন চান্স মিস হয়ে গেলো যাবি ডিতে, তখন আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানিয়েছি, যাক আলহামদুলিল্লাহ, যেহেতু চান্স মিস হয়ে গেছে তো এখন তাকদিরে যেটা আছে সেটা মেনে নেওয়া ছাড়া কোনো গতি নাই, ঠিক আছে? তারপর অনেকে আমাকে জিজ্ঞাসা করে নাই যে যাবি ডিতে চান্স হইলো কি না, কারণ জানেই যে চান্স হবে না, জাহাঙ্গীরনগরে চান্স হবে না, এটা মানুষ ধরেই নিছে আসলে। তারপর বাসায়ও খুব একটা কিছু বলে নাই। যখন জানতে পারলো যে চান্স হয় নাই তখন আমি বললাম যে আমার লাস্ট এক্সামটা এখনও বাকি আছে, একটু অপেক্ষা করো। আমি বললাম কি লাস্ট এক্সামটা বাকি আছে আর 10 দিন পরে সেটা পিছিয়ে দিয়েছিল আর কি। এই ইউনিটের পরীক্ষাটা 10 দিন পিছিয়ে 21 তারিখে দিয়েছিল, 21 নভেম্বর 2021। তো পিছিয়ে দিয়েছিল, তখন আমার লাস্ট এক্সাম। আল্লাহর কাছে অনেক দোয়া করতেছি এবং আমি আমার জায়গা থেকে রিভিশনও চালাচ্ছিলাম, চেষ্টা করতেছিলাম যে আমার মেইন এক্সামটা এখনও বাকি, এটা বাসায় জানাচ্ছিলাম যে একটু অপেক্ষা করো, দেখো এই ইউনিটের রেজাল্টটা দেখো, তারপরে তোমরা কিছু বইলো। কারণ আসলে আর নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল যে এত এত দিন পড়াশোনা করেও যাবি ডি ইউনিটে চান্স মিস হয়ে গেল, তখন খুব খারাপ লাগতেছিল। কিন্তু আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী, তিনি আমাকে যাবি এই ইউনিটে চান্স পাওয়াবেন সেজন্য হয়তো অপেক্ষা করিয়েছিলেন। আচ্ছা, এখন আমি চলে যাই যে এক্সাম হলের সিচুয়েশনটাতে। তার আগে একটু আগের রাতের ঘটনা বলি। আমি আগে ছিলাম আশুলিয়াতে আমার এক ফ্রেন্ডের বাসায় 20 তারিখে, 21 তারিখে পরীক্ষা, ওর বাসায় থেকে পরীক্ষা দিয়েছি আর কি। তো ওর বাসায় ছিলাম, ও একাই থাকে, ওর সাথে ছিলাম এবং রাত 12টার দিকে আমি প্রায় ঘুমাই গেছিলাম, 12টার দিকে। আর আগের রাতে তেমন কিছু পড়ি নাই। ওই ম্যাথের একটা অ্যানালিসিস নোট ছিল আমার যাবি এই ইউনিটের, সেটা একটু চোখ বুলিয়ে নিয়েছিলাম, এছাড়া তেমন কিছু না। এবং রাতে 12টার দিকে ঘুমাই গেলাম এবং সকালে ফজরের নামাজ পড়লাম, উঠে রুমেই ফজরের নামাজ পড়ে আমি হাঁটা শুরু করলাম ক্যাম্পাসের উদ্দেশ্যে। তো ক্যাম্পাসে আসলাম, যখন ক্যাম্পাস দিয়ে ঢুকলাম আমি সম্ভবত ঢুকছিলাম 20 মাইল গেট দিয়ে, না 20 মাইল গেট দিয়ে, হ্যাঁ আমার খেয়াল আসতেছে না, সম্ভবত 20 মাইল গেট দিয়ে অথবা ব্যারিগেট দিয়ে ঢুকছিলাম। তো এরপরে আমি চোখে মুখে, আমি যখন আসতেছিলাম রুম থেকে বের হয়ে, তখন আমার অনেক অনেকটুকু রাস্তা কান্না করতে করতে আসছিলাম আর কি। এবং সিচুয়েশনটা আসলে আমাকে বারবার ভাবাচ্ছিল যে চান্স না হলে কি হবে আসলে। হ্যাঁ, তো আমি আল্লাহর কাছে বলতেছিলাম যে যদি আল্লাহ চায়, আল্লাহ তুমি যদি চাও তাহলে আমার এখানে চান্স হবে, নতুবা চান্স হবে না। এখন আল্লাহ তাআলারই ইচ্ছা, আল্লাহ না চাইলে এখানে সম্ভব না। আমি বলছিলাম যে আল্লাহ, আমি অনেক চেষ্টা করছি, এখন বাকিটা আপনার ইচ্ছা। তারপর আমি এক্সাম হলে আসি, রাস্তায় আসতে আসতে অনেক কিছু ভাবি। রাতে আমার ভাই ফোন দিয়েছিল আমাকে। তো রাতে ভাই ফোন দিয়ে বলছিল যে টেনশন করিস না, যা হবার হবে। তারপরে রাতে আমি একটু কান্না করে তারপরে আবার ঘুমাই যাই। এবং এটা আসলে অনেক আবেগজড়িত একটা বিষয় ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, এবং আমাকে নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল অনেকের। আবার অনেকে ভাবতো যে পারবে না।
সব মিলিয়ে আমার উপরে একটা প্রেশার ছিল যে আমাকে চান্স পাওয়াটা আসলে আমার জন্য খুব জরুরি, ঠিক আছে। এবং আমার কনফিডেন্সও ছিল, কিন্তু যাবি ডি ইউনিটে যখন চান্সটা মিস হয়ে গেছিলো তখন ধরে নিয়েছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আল্লাহ না চাইলে এখানে সম্ভব না, কারণ এটা আসলে এত পড়াশোনা করে এসে যাবি ডিতে যখন মিস হয়ে গেল, এই ইউনিটে কী হয় আল্লাহ ভালো জানেন। তো আমি এক্সাম হলে ঢুকলাম, এবং তবে কেন যেন এই ইউনিটের দিন আমার সকাল থেকে কনফিডেন্স ছিল অনেক, মানে মানে এমন মনে হচ্ছিল যে আজকে একদম কাঁপাই দিব এরকম মনে হচ্ছিল। তো ভর্তি পরীক্ষার হলে প্রবেশ করলাম, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বিল্ডিংয়ে আমার সিট পড়ছিল। তারপরে সেখানে ঢুকলাম এবং একটা রুমে গিয়ে আমি সবার পেছনের দিকে বসলাম। যাবিতে এমনিতে রুমের মধ্যে থাকে না, সিট প্ল্যান ফেলে না, রোল অনুযায়ী সিট প্ল্যান দেয় না, একটা রুম নাম্বার বলে দেয়, সেই রুম নাম্বারে তুমি যেখানে ইচ্ছে সেখানে বসতে পারো, ঠিক আছে। তো আমি যে একদম পিছনের বেঞ্চে বসছি, বসে একটু দোয়া পড়তেছি। এরপরে এক ম্যাম ছিল, ম্যাম নাকি স্যার খেয়াল আসতেছে না, উনি আমাকে সামনে নিলেন। এক ম্যাম ছিলেন সম্ভবত, তিনি আমাকে সামনে নিলেন, সামনের বেঞ্চে বসালো, নিয়ে যে তুমি সামনে চলে আসো। তারপরে হচ্ছে আমি সামনের বেঞ্চে, একদম সামনের বেঞ্চে গেলাম। এবং এক্সাম হলের যে সিচুয়েশন ছিল, যে আমাকে প্রথমে তো ওএমআর দিল, সেই ওএমআরের মধ্যে আমি তথ্যগুলো এত মানে হচ্ছে কনসিয়াসলি আমি হচ্ছে পূরণ করতেছিলাম, কারণ একটা ভুল স্বপ্নভঙ্গ। হ্যাঁ, 2 এর জায়গায় 3 লিখে দিলে, 3 এর জায়গায় 2 লিখে দিলে স্বপ্নভঙ্গ, এবং সেট কোড যদি ভুল লিখি স্বপ্নভঙ্গ। মানে এই জায়গাগুলো খুবই কনসিয়াসলি আমি ডিল করতেছিলাম। এবং শুরুতে ওএমআর ধরলাম বিসমিল্লা বলে, এবং তারপরে প্রশ্ন আসলো, প্রশ্ন বিসমিল্লা বলে আমি শুরু করলাম। এবং হচ্ছে এর আগে আমি হচ্ছে দুরূদ শরীফ পড়ছি। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া চাইছি যেন আমি আল্লাহ বেস্ট আউটপুটটা দিতে পারি। আমি যেন আমার জায়গা থেকে আমি মনে মনে এটা বলতেছিলাম, হ্যাঁ, যে এক্সাম হলে যখন ঢুকতেছিলাম, আল্লাহ আমি যেন আমার বেস্টটা দিতে পারি, ঠিক আছে। কারণ বেস্ট আউটপুট না আসলে তাহলে এমনিতে চান্স মিস হয়ে যায়। যাই হোক, তো এরপরে হচ্ছে যখন ওয়েমারটা ফিল আপ করলাম খুবই কনসিয়াসলি, রোল ইত্যাদি সেট কোড, তারপরে হচ্ছে প্রশ্ন আসলো। প্রশ্ন হাতে আসার পর দেখি যে প্রথমে সম্ভবত কেমিস্ট্রি এবং ইংরেজি বাংলার কয়েকটা কোশ্চেনে চোখ গেছিলো। তো দেখলাম যে প্রশ্ন একদম আমার কাছে পানির মতো লাগতেছে। কেন লাগতেছে আমি আসলে প্রিপারেশনটা এমনভাবে নিয়েছিলাম, সেই প্রিপারেশন কেমন নিয়েছিলাম সেটা তো অনেক বড় ঘটনা। যে আসলে প্রশ্ন কেন আমার কাছে সহজ লাগছে এটা তো বলতে গেলে এখন এই ভিডিও বড় হয়ে যাবে। যাই হোক, তো প্রশ্ন আমার কাছে অনেক সহজ লাগছে, ঠিক আছে। এত সহজ লাগছে যে আমি 30 মিনিটে 50টা প্রশ্নই দাগাই ফেলছিলাম। 30 মিনিটে 50টা প্রশ্ন আমি দাগাই ফেলছিলাম। তো আমাদের সময় ছিল 40 মিনিটে তোমাকে দাগাইতে হবে 60টা প্রশ্ন। যেহেতু করোনাকালীন সিচুয়েশন ছিল, প্রশ্ন সংখ্যা 80 থেকে কমিয়ে 60-এ আনা হয়েছিল আর কি, 20টা এমসিকিউ কমিয়ে দিয়েছিল, 60টা এমসিকিউ তোমাকে 40 মিনিটে দাগাইতে হবে। তো এর মধ্যে 40 মিনিটে 60টা, তো আমি 30 মিনিটেই 50টা দাগাই ফেলছি, এবং দাগিয়ে আমি নিজেই ঘাবড়ে গেছি, কী রে, মানে এত তাড়াতাড়ি দাগাই ফেললাম, এটা কি ঠিক হইলো কি না। প্রশ্ন এত সহজ লাগছে আমার কাছে, কিছু কিছু অ্যান্সার আমি মুখস্থ দাগাই ফেলছি, যেটা এটা তো করেই আসছে, এটা আর কি, হ্যাঁ, এটা সলভও করা লাগে নাই আমার, এটা তো অ্যান্সারই মুখস্থ। তো এরকম ম্যাথের দু একটা অ্যান্সার আমি মুখস্থ দাগাই ফেলছি, এরকম এত সহজ প্রশ্ন আসছে। পরে হচ্ছে ফিজিক্সের অনেকগুলো কয়েকটা ক্যালকুলেশন ছিল, সেগুলো সলভ করলাম। এরপরে প্রথমে আমি হচ্ছে কেমিস্ট্রির কোশ্চেনগুলো দাগাই, কেমিস্ট্রির প্রথমে 2টা বাদে বাকি সবগুলোই দাগাই ফেলি। সম্ভবত 15টা করে কোশ্চেন ছিল, 15 ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথের 3×15=45, এবং ওইভাবে ডিস্ট্রিবিউট করা ছিল আর কি, 15 না 18টা করে সম্ভবত। আচ্ছা, তো আমি হচ্ছে প্রশ্নগুলো দাগাই, এবং তারপরে বাকি 10 মিনিটে তো আরও কয়টা দাগাইতে হবে, আর 10টা দাগাইতে হবে। তো 10টার মধ্যে আমি দাগাই হচ্ছে 4টা, বাকি লাস্ট 10 মিনিটে আমি দাগাই 4টা, মোট 54টা প্রশ্ন আমি দাগাই আর কি। তো যখন আমি মানে এইরকম দেখি যে প্রশ্ন এত সহজ হয়েছে, এবং আমি খুবই কনসিয়াসলি, কারণ ওই যে 6টা কোশ্চেন স্কিপ করছি, ওই 6টা কোশ্চেনে হাত দেওয়া আমার জন্য ডেঞ্জারাস ছিল। কারণ যদি আমি হাত দিতাম, কারণ ওটা নেগেটিভ মার্কিংয়ে চলে আসতো আর কি। তো এইটার এক্সাম হলে খুব মাথা ঠান্ডা রেখে এটা কাজ করতে হয়, যে নেগেটিভ মার্কিং এড়িয়ে কীভাবে কাজ করতে পারো, বা তুমি হচ্ছে কীভাবে নেগেটিভ মার্কিংটা এড়িয়ে যেতে পারো, ওইটাও মাথায় রাখতে হবে। তো আমার হচ্ছে আমি যেটা করলাম যে মোট সময় শেষ 40 মিনিট, আমি দাগাইছি 54টা 60টার মধ্যে। তো আর রেজাল্ট দেওয়ার অনুভূতি কি সেটা আসলে বলবো, মানে এক্সাম হলের সিচুয়েশনটা এরকমই ছিল। আমি যেটা করছি যে আমি নার্ভাসনেস আমার মধ্যে কেন আসে নাই, এই পয়েন্টটাতে একটু আলোচনা করি। যে এক্সাম হলে শুরুর দিকে একটু নার্ভাসনেস ছিল, যেহেতু সেকেন্ড টাইম এবং লাস্ট এক্সাম, জেইউতে পড়ার একটা লাস্ট চান্স, এই জায়গায় আসলে অনেকে নার্ভাস হয়ে পড়ে, হ্যাঁ।
তো নার্ভাসনেসটা কেন আসবে না আমি তোমাকে বলি। তোমার যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে, ভরসা থাকে যে আল্লাহ চাইলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে, আর আল্লাহ যদি না চায় তাহলে চান্স হবে না। কাজে আমার জায়গা থেকে আমাকে বেস্টটা দিতে হবে, এটা হচ্ছে মেইন জিনিস। আমি আল্লাহর কাছে দোয়া করবো যেন আল্লাহ আমি বেস্টটা দিতে পারি। এরকম মেন্টালিটি তোমার যদি থাকে তাহলে তুমি সহজে ঘাবড়াবা না। আর তোমার যদি মনে হয় যে চান্স না হলে আমি শেষ, তাহলে তুমি ঘাবড়ায় যাবা, ঠিক আছে? তোমার যদি মনে হয় যে চান্স না হলে আমি শেষ সব কিছু শেষ, তাহলে দেখবা যে তুমি এক্সাম হলে ঘাবড়ে যাবা। ঠান্ডা মাথায় থাকতে হবে এবং বিলিফটা রিয়েল বিলিফ রাখতে হবে। কোনো আবেগ দিয়ে ভাবা যাবে না, একটু কনসিয়াসলি সচেতনভাবে তোমাকে পুরো এক্সাম হলটা ডিল করতে হবে, যেন তোমার রোল রেজিস্ট্রেশন সেট কোড সব ঠিকঠাক থাকে এবং ধীরে ধীরে একটা একটা কোশ্চেন, ধীরে ধীরে না মানে একটু ফাস্টলি কোশ্চেনটা খুব সিস্টেমেটিক ওয়েতে তুমি রান করতে পারো। কোশ্চেন হচ্ছে পুরোটা একবার পড়বা। আমি যেমন কেমিস্ট্রি পড়ছি, কেমিস্ট্রি পুরোটা পড়ার পরে দেখছি 2টা কোশ্চেন পারি না, স্কিপ করে চলে গেছি। তারপরে ফিজিক্সে চলে গেছি, ফিজিক্স কোশ্চেন সলভ করে তারপরে ম্যাথে আসছি, দেখি ম্যাথে সহজ সহজ কোশ্চেন, ম্যাথেও 4-5টা প্রথমে দাগাই নাই, বাট ম্যাথে মনে হয় সবগুলোই আমার হয়েছিল, আমার ধারণা ম্যাথের সবগুলো কোশ্চেনই আমার হয়েছিল। এরপরে দেখলাম যে লাস্টে 6টা কোশ্চেন পারি না। তো ওইগুলা হচ্ছে কোশ্চেন পুরোটা একবার পড়ে তারপরে আবার পুরোটা পড়া উচিত, তারপর আবার পুরোটা পড়া উচিত। প্রথমবার যেগুলো পারবো না সেগুলো দ্বিতীয়বার একটু দেখো, দ্বিতীয়বারও যেগুলো পারো নাই সেগুলো তৃতীয় রিভিশনে আরেকবার দেখবা। মানে কোশ্চেন 3-4বার রান করতে হয়, তাহলেই তোমার মধ্যে তোমার প্রথমবারে তুমি একটা জিনিস দেখে নাও মনে পড়তে পারে। কোশ্চেন ধরো একটা কোশ্চেন তুমি ফেস করছো, প্রথমবার এটা দেখে মনে পড়ে নাই, তখন এটা রেখে দিয়ে যখন আবার লাস্টে আবার দেখবা তখন এটা মনে পড়তে পারে। এই জন্য ওইভাবে সিস্টেম করে তোমাকে এক্সাম হলটাকে ডিল করতে হবে এবং একটু ফাস্ট সলভিং ক্যাপাবিলিটি নিয়ে আসতে হবে। যদি যাবি, রাবি, চবি এইসব বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে চাও, জিএসটিতে চান্স, সব জায়গায় আসলে সব জায়গায় টাইমটা আসলে খুবই খুবই ক্রুশিয়াল। দেখবা যে এক্সাম শুরু করছো, দেখবা যে টাইম শেষ হয়ে যাচ্ছে। এই জন্য খুবই ফাস্ট সলভিং ক্যাপাবিলিটি নিয়ে আসতে হবে। এত ফাস্ট সলভ করবা যেন অন্যরা একটা কোশ্চেন সলভ করতে 30 সেকেন্ড লাগতেছে বা এক মিনিট লাগতেছে, তুমি সেটা 20 সেকেন্ড 15 সেকেন্ডে কোশ্চেন সলভ করে ফেলতেছো। এরকম মেন্টালিটি রাখা লাগবে, ঠিক আছে? অন্যরা একটা কোশ্চেন সলভ করতে 2 মিনিট লাগাচ্ছে, তুমি সেখানে 45 সেকেন্ডে সলভ করে ফেলতেছো। এরকম ক্যাপাবিলিটি তৈরি করো, তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবা। আর মেইনলি তোমার এক্সাম হলটা তোমার কাছে ইজি লাগবে একটা কারণে, সেটা হচ্ছে প্রচুর প্রচেষ্টা, প্রচুর হার্ডওয়ার্ক এবং প্রচেষ্টার মধ্যে দিয়ে এবং প্র্যাকটিসের মধ্যে দিয়ে প্রচুর। আগে তো অনেক এক্সাম দিয়ে তারপরে মেইন এক্সামে বসতে হবে, তাই না? ওএমআরে প্রচুর ওএমআর প্র্যাকটিস করবা বেশি বেশি, ঠিক আছে? দোকান থেকে ওএমআর প্রিন্ট করে নিয়ে আসবা, প্রিন্ট করে নিয়ে এসে নিজেই বাসায় প্র্যাকটিস করবা। কীভাবে করবা? গুগল থেকে তুমি একটা ওএমআর প্রিন্ট করবা, ডাউনলোড করে বা হচ্ছে দোকানে যেয়ে বললেই হবে যে আমাকে ওএমআর প্রিন্ট করে দেন, উনি ডাউনলোড করে প্রিন্ট করে দিয়ে দিবে। তারপরে 10-20টা প্রিন্ট করে নাও, বাসায় বিভিন্ন মডেল টেস্ট এক্সাম অফলাইনে দাও, এরপরে হচ্ছে মানে ঘড়ি ধরে বাসায় নিজে নিজে দাও, অধ্যায়ভিত্তিক পরীক্ষা দিতে পারো। এগুলো ওএমআরে প্র্যাকটিস করো, এই প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। তাহলে মেইন এক্সামে তোমার কাছে ফ্লুয়েন্টলি তুমি দাগাইতে পারবা, ইজি লাগবে আর কি। তো অনেকে কী করে, বৃত্ত ভরাটটা তার কাছে মানে হঠাৎ করে একটা এক্সামে যখন এটা শুরুতে হয়, মানে হচ্ছে এটা ফার্স্ট তার কাছে, অনেক দিন পরে সে একটা বৃত্ত ভরাট করতেছে বা একটা এক্সামে বসছে, ওই এনভায়রনমেন্টটা আসলে ইজি করতে তোমাকে আগে থেকে ওএমআর প্র্যাকটিস করে আসতে হবে, তাহলে তোমার মেইন এক্সামে ইজি লাগবে। আর প্রচুর প্র্যাকটিস, হার্ডওয়ার্ক তোমাকে মেইন এক্সামটা তোমার কাছে একদম সহজ করে তুলবে। আর যদি তোমার প্র্যাকটিস না থাকে তাহলে তুমি একটা কোশ্চেনে আটকে গেলে অন্য কোশ্চেনে যাইতে পারতেছো না, অনেকগুলো প্রশ্নে পারতেছো না, তাহলে তোমার এমনিতেই নার্ভাসনেস চলে আসবে। আগে তো কোশ্চেন পারতে হবে, হ্যাঁ, যেই কোশ্চেন তুমি ফেস করতেছো এর ম্যাক্সিমাম কোশ্চেনই তুমি পারো, তাহলে তোমার মধ্যে কোনো ভয় থাকবে না। আর যদি তুমি না পারো এমনিতেই ভয় চলে আসবে। তো এই ছিল আমার সংক্ষিপ্ত পরামর্শ এক্সাম হল বিষয়ে, এবং আমি আমার মানে অভিজ্ঞতা বললাম যে আসলে কেমন ছিল এক্সাম হল অভিজ্ঞতা। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, প্রায় 14 মিনিট হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে অন্য বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ। আর স্ট্র্যাটেজি, এক্সাম হলের স্ট্র্যাটেজি সবাইকে অবশ্যই ফলো করা উচিত। মানে তুমি দেখো যে ফার্স্ট টাইমে যে বিভিন্ন জায়গায় এক্সাম দিছো কী ভুল হয়েছে, কোন জায়গায় ভুল হয়েছে, এক্সাম হলের সিচুয়েশনটা হ্যান্ডেল কেন করতে পারো নাই, ভুলটা আসলে কোন জায়গায় ছিল, এগুলো নিজে অ্যানালাইসিস করো, আইডেন্টিফাই করো, তাহলে এই ভুলগুলো নিয়ে কাজ করতে পারবো। আল্লাহ হাফিজ।